সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইকুয়ালস টু সায়েন্স, ক্যালকুলেশন, ম্যাথ। আমাদের জীবনে বিফলতার কারণ কি? কোন কোন গ্রহ প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আমাদের জীবনে? এই ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজি নিয়েই জীবনের নতুন সফলতার খোঁজ দিতে আসছে একেবারে বিজ্ঞানসম্মত অনুষ্ঠান দ্য ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজি। সঙ্গে থাকছেন স্যার সুমন্ত জি চৌধুরী। নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ আবার উপস্থিত একটি অনলাইন প্রেডিকশন নিয়ে। আমি আমার কাজে বাইরে গিয়েছিলাম, আমি ফিরছিলাম, তো তখন হঠাৎ একটি হোয়াটসঅ্যাপ আসে। সেই হোয়াটসঅ্যাপ আমি দেখি ঠিক আজ থেকে 5-6 দিন আগে আমি একটি মায়ের, ছোট্ট মায়ের প্রেডিকশন করেছিলাম। তার নামটি আমি এখানে আর বলছি না, আপনারা ইউটিউব চ্যানেলটি ফাইন্ড আউট করলেই বুঝতে পারবেন। এবং সেখানে আমি বলেছিলাম তার বাবার অসুস্থতার কথা এবং নেগেটিভ ইনফ্লুয়েন্সের কথা, এভরিথিং বলেছিলাম। নতুন করে আমার আর বলার কিছু নেই। সেই মেয়েটি মারাত্মক ঘোরতর অসুস্থ অবস্থায়, বাবা নাকের মধ্যে ওই অক্সিজেনের পাইপ ঢোকানো। সে আমাকে হোয়াটসঅ্যাপ করে বলে, স্যার আপনি আমার প্রেডিকশন করেছিলেন, 6 দিনের মধ্যেই সেটা ঘটছে। এবং এই অবস্থায় কিন্তু তার বাবার চোখটাকে বড় করে চোখের কর্নিয়ার ছবি পাঠিয়েছে, দেখুন কি হবে। সাধারণ মানুষের, শিক্ষিত মানুষের, অশিক্ষিত মানুষের, অর্ধশিক্ষিত মানুষের, সমস্ত মানুষের এই যে বিশ্বাস, এই যে আস্থা, যখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে বা নার্সিং হোমে নিয়ে যাওয়া হচ্ছে, যখন ডাক্তারবাবু পরিপূর্ণভাবে বলতে পারছে না তাকে কিওর করা সম্ভব কি সম্ভব নয়, এই যে সাধারণ মানুষ তখন প্রথম অবস্থাতেই একবার স্যার সুমন্ত জি চৌধুরীকে যদি হোয়াটসঅ্যাপে কানেক্ট করা যায়। যদিও আমি বারবার ধরে বলেছি যে অসুস্থতা, সেটাকে নিরাময়, রোগ ফাইন্ড আউট, এভরিথিং কিন্তু ডাক্তারবাবু করবেন। আমি কেউ নই গুড ফর নাথিং। আমি জাস্ট একজন সাধারণ প্রেডিক্টর ছাড়া কেউ নয়। কিন্তু এই যে প্রত্যেকটি মানুষের বিশ্বাস, আস্থা এবং ভগবানের স্থানে আমাকে বসিয়ে রাখা, এই সমস্তটা কেন হচ্ছে? আমার অলৌকিকতার জন্য না। কিসের জন্য হচ্ছে? আমি ঈশ্বর হয়ে গেছি না। যদিও ঈশ্বর মানে আমি বারবার ধরে বলেছি গড ইজ ডেডিকেশন, কম্বিনেশন অফ অল উইলস এন্ড থিংকিংস। যদি সেই সত্যকে বাদ দিয়ে আমরা সাধারণভাবে, সাধারণ অর্থে যে ঈশ্বরকে আমাদের মনের মধ্যে স্থান দিয়েছি, তিনি সবকিছু করিয়ে দিতে পারেন, সবকিছু পাইয়ে দিতে পারেন, সব নেগেটিভিটিকে অফ করে দিতে পারেন, সেই স্থানে আমাকে বসানো হচ্ছে। যদিও এটাতে আমি খুব প্রসন্ন তা নই, কিন্তু কেন বসানো হচ্ছে তার পেছনে কিন্তু আমার প্রেডিকশন কাজ করছে, অর্থাৎ আমার নলেজ কাজ করছে, আমার কর্ম কাজ করছে। সেটা ব্রেন ফাংশন হতে পারে, সেটা শারীরিক ইমপ্লিমেন্টেশন হতে পারে। আমি তাই জন্য আমি এখানে অনেক ছবি ফবি দিয়ে অনেক প্রমাণ দেখাতে পারতাম। আপনারা লাস্ট 1 মাস ধরে দেখেছেন যে যে কথা আমি বলেছি এবং যেইগুলোকে মনে হয়েছে অলৌকিক। উনি শিলিগুড়ির চেম্বারে যাচ্ছেন, চেম্বার করতে করতে বা হোটেলের কামরায় বসে আছে আমন্ত্রিত চেম্বারে, সেখানে দেখছে একজন পড়ে যাচ্ছে, উঠে যাচ্ছে। যে মেয়েটির এইটি হয়েছে তার হাজবেন্ড এসে পর্যন্ত সকলের সম্মুখে সেটা বলে গেছে। আমি এখানে কাটপিস চালাতে পারতাম, দরকার নেই। আপনারা এই মাসের শুধু ভিডিওগুলো দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে আমার মুখনিসৃত বাণী দৈব বাণী। কেন? তার কারণ আমার
ক্যালকুলেশন কখনো নেগেটিভ হয় না, আমার প্রেডিকশন কখনো নেগেটিভ হয় না। কেন হয় না? আপনারা যখন টিভি দেখছেন, আপনারা যখন ফিল্ম দেখছেন, আপনারা যখন ভালোবাসছেন, আপনারা যখন নেশা করছেন, আপনারা যখন আনন্দ করছেন, তখন আমি স্টাডি করছি। সারাদিন পরিশ্রমের পর যখন ঘরে ফিরে আসছি, তারপরেও নিজে রান্না করছি, রান্না করে নিজে খাচ্ছি, নিজে বাসন মাজছি। তারপরে আমার যারা স্টুডেন্ট পড়াশোনা করছে, তারা পড়াশোনা করছে কিনা একবার ভালো মতো উকি ঝুঁকি মারছি হোয়াটসঅ্যাপের মধ্যে। তারপর সারা রাত ধরে আমি স্টাডি করছি। আমি কোনো অলৌকিক কেউ নই। আপনারা যাকে ঈশ্বর মনে করেন তা তো আমি নই, যদিও ঈশ্বরের সত্তাকে আমি বিশ্বাস করি না, তাও তিনিও যদি থেকেও থাকেন, আমি তার 1%, 0.1% নই। কিন্তু আমার যেটা আছে সেটা হচ্ছে নলেজ, আমার যেটা আছে সেটা হচ্ছে ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন। আমার যেটা আছে সেটা হচ্ছে এই সাবজেক্টটাকে নিয়ে পড়াশোনা। আমি শুধু একটা কথাই বলবো, আমি যখন কারোর কোনো প্রেডিকশন করছি, সেই প্রেডিকশনকে হেলায় অবহেলায় নেবেন না, এবং অবহেলায় নিয়ে থাক ফেলে রেখে দিলাম করবেন না। তাহলে ঠিক এই ছোট্ট মাটির মতো একটা সময় যখন মারাত্মক ক্রাইসিস সৃষ্টি হবে, তখন মনে হবে স্যার যদি বাঁচাতেন, স্যার বোধহয় ঈশ্বর। এই মেবি কথাগুলো, মেবি এই কথাগুলো চলে আসবে। কাল স্বাধীনতা দিবস, শয়ের অধীনে যাহা, আমার যে রিপুগুলি রয়েছে, সেই রিপুগুলিকে যখন আমি কন্ট্রোল করতে পারবো, এবং যখন আমার দ্বারা সেই রিপুগুলি চালিত এবং পরিচালিত হবে, সেই দিনকেই কিন্তু আমার স্বাধীনতা। স্বাধীনতা মানে বেলেল্লাপনা নয়, স্বাধীনতা দিবস মানে একটা ছুটির দিন নয়, মদ খাওয়ার দিন নয়। হ্যাঁ, এর বেশি আমি আর কিছু বলতে চাই না। আমি আজকে যে অনলাইন প্রেডিকশনটি করব, সেই প্রেডিকশনটি পরিপূর্ণভাবে কালপুরুষ ছকের মধ্যে দিয়ে। তার আগে ছোট্ট কয়েকটি নিয়ম বলি। আমি কিন্তু কোনো সেলিব্রিটিদের এবং আমি কিন্তু কোনো পলিটিশিয়ানদের প্রেডিকশন করি না, অনলাইন করি না, অফলাইন করি না, কোনো মতেই করি না। যারা যারা হাতের মধ্যে জেমস্টোন পরে আছেন এবং যারা মনে করছেন যে জেমস্টোন রেমেডি, তারা কখনো আমার চেম্বারে আসবেন না, বা আপনারা কাউকে নিয়েও আসবেন না। আমি পরিচিত কি হয়েছে, আমার ছেলে তো পড়েনি, চেম্বারে ঢুকতেই দেব না। আমি বারবার ধরে বলেছি, আমি ভালোর ঠিক যতটা ভালো, খারাপের ঠিক ততটাই খারাপ। আর আরেকটা কথা অবশ্যই মাথায় রাখবেন, আমার চেম্বারে যখন আসছেন, আমার কাছে যখন আপনি প্রেডিকশন করাচ্ছেন, তখন এতটাই সিরিয়াস হতে হবে, যেহেতু একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার, তিনি কিন্তু প্রেডিক্টর, সমাজ সংস্কারক নয়। তাই জন্য আমি কখনো আপনার পজিটিভ সাইড নিয়ে বলবোই না। এমনি হয়তো কিছু বললাম সেটা আলাদা, কিন্তু একদম মানে হিট করে কখনোই বলবো না এইটা তোমার পজিটিভ সাইড। আমি আপনাদের নেগেটিভ সাইড নিয়ে বলবো, কেন হচ্ছে ফাইন্ড আউট করব, এবং এতটাই সিরিয়াস আপনাদের হতে হবে যাতে আপনারা কিন্তু ইমিডিয়েট, মানে বাই হুক বাই ক্রুক, দরকার হলে ঘটি বাটি বিক্রি করে হলেও কিন্তু সেই নেগেটিভিটিকে আপনারা অফ করেন। এতটাই যদি সিরিয়াস হন তবেই কিন্তু আমার কাছে আসবেন। দেখা গেল আমি শুনে চলে গেলাম, তারপর যখন প্রবলেম হলো 6 মাস পর, 1 বছর পর, তখন এলাম, তখন কিন্তু আপনারা আর আমাকে পাবেন না। এটা মাথায় রাখবেন। কালপুরুষ ছক আর কালপুরুষ ছক দুটো কিন্তু একদম আলাদা। কালপুরুষ ছক মানে মেষকে 1 ধরলাম, মেষকে 1 ধরে মিনকে 12, এইটা হচ্ছে কালপুরুষ ছক। আর কালপুরুষ ছক বেসড অন স্পট ইমপ্লিমেন্টেশন ছক, পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথ। এটা মাথায় রাখার প্রয়োজন আছে। চোখের কর্নিয়া দ্বারা কিন্তু কালপুরুষ ছক ক্রিয়েট করা হয়। কখন করা হয়? যখন আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নেই, হাত দেখা হোরা পদ্ধতি অ্যাস্ট্রোলজি সাবজেক্টের মধ্যেই পড়ে না। সংখ্যাতত্ত্ব পার্ট অফ অ্যাস্ট্রোলজি। আমি যখন প্রেডিকশন করছি, ক্যালকুলেশন করছি, ভাইব্রেশন ক্রিয়েট হচ্ছে, তখন
আমি 5%, 10%, 15% সংখ্যা তত্ত্বকে ইমপ্লিমেন্ট করছি, কিন্তু সংখ্যা তত্ত্ব দ্বারা কখনো কোনো প্রেডিকশন করা সম্ভব নয়। এটা মাথায় রাখার প্রয়োজন। তাহলে আমি কালপুরুষ ছক, আবার বলছি কালপুরুষ ছক বেসড অন স্পট ইমপ্লিমেন্টেশন ছক, মানে আজকের দিনের গোচরগত ট্রানজিটগত অবস্থানের উপর নির্ভর করে যে ছকটি ক্রিয়েট করা হয়, তাহলে সেই ছকটি যদি আমি একজন মায়ের প্রেডিকশন করছি, সেই মায়ের যদি ছকটি লক্ষ্য করা যায়, তাহলে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি মকর লগ্ন এবং মেষ রাশি, 1 নম্বর ঘরে অর্থাৎ মকরের ঘরে অর্থাৎ শনির ঘরে প্লুটো বসে রয়েছে, 2 নম্বর ঘরে কুম্ভের ঘরে শনির ঘরে রাহু বসে রয়েছে, 3 নম্বর ঘরে বৃহস্পতির ঘরে মীনের ঘরে শনি এবং নেপচুন বসে রয়েছে, 4 নম্বর ঘরে মঙ্গলের ঘরে মেষের ঘরে চন্দ্র বসে রয়েছে, 5 নম্বর ঘরে বৃষর ঘরে শুক্রর ঘরে ইউরেনাস বসে রয়েছে, 6 নম্বর ঘরে মিথুনের ঘরে বুধের ঘরে শুক্র বৃহস্পতি বসে রয়েছে, 7 নম্বর ঘরে কর্কটের ঘরে চন্দ্রর ঘরে সূর্য বুধ বসে রয়েছে, 8 নম্বর ঘরে সিংহের ঘরে রবির ঘরে কেতু বসে রয়েছে, 9 নম্বর ঘরে কন্যা রাশির ঘরে বুধের ঘরে মঙ্গল বসে রয়েছে, 10 নম্বর 11 নম্বর 12 নম্বর ঘরে কোনো গ্রহ নেই। ভেরি নাইস। আমাকে বলা হয়েছে সার্বিকভাবে একটা প্রেডিকশন করবেন আর তার অসুস্থতা নিয়ে একটা প্রেডিকশন করতে বলা হয়েছে, কিন্তু আমি একদম পূর্ণাঙ্গ প্রেডিকশনটা করবি, তাহলে কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর, যেই প্রশ্নটা করেছে, প্রশ্ন কিছুই করেনি বা যেই প্রশ্নটা মনে আসছে সবকিছুকে কিন্তু আমি ক্ল্যারিফাই করে দিতে পারবো। প্রথম কথা যেটা, 1 নম্বর ঘরটা হচ্ছে শনির ঘর। এবার এই 1 নম্বর ঘরের অধিপতি গ্রহ কিন্তু 3 নম্বর ঘরে বসে রয়েছে, তাহলে এই 3 নম্বর ঘরটা হচ্ছে বৃহস্পতির ঘর। তাহলে প্রথমে জানার প্রয়োজন আছে 1 নম্বর ঘরের অধিপতি শনি, শনির ফাংশনটা কি? শনি মানে হচ্ছে আমাদের জীবনের যে রুলস এন্ড রেগুলেশনস, আমাদের জীবনের যে নিয়মানুবর্তিতা, ডিসিপ্লিন। শনি মানে হচ্ছে বাস্তববাদী মন, শনি মানে হচ্ছে ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশনের জায়গাটা। শনি মানে হচ্ছে আমার যে কোনো সিচুয়েশনে আমি দেখা যাচ্ছে কোলাপস করে যাচ্ছি, তারপরে আবার উঠে দাঁড়াচ্ছি, এভাবে ফিরে আসা যায়, এই যে উঠে দাঁড়ানোর শক্তি শনি। শনি মানে হচ্ছে কমিউনিকেশনের জায়গাটা। এখন 1 নম্বর ঘরের অধিপতি গ্রহ শনির কিন্তু এই ফাংশন, সে যেখানে বসে আছে বৃহস্পতির ঘরে, সেই বৃহস্পতির ফাংশন কি? বৃহস্পতির ফাংশন হচ্ছে আমার ভেতরের যে জ্ঞান, সেটাকে আমি সফলতার জন্য কেমন ভাবে ইমপ্লিমেন্ট করছি। সেটা আমি হাউসওয়াইফ হতে পারি, সেটা আমি কর্মরত হতে পারি, যে কোনো কিছু হতে পারি। আমার যেইটা কাজ, সেই কাজে সফল হওয়ার জন্য আমার ভেতরের নলেজটাকে আমি কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারছি। তাহলে যেহেতু এই কালপুরুষ ছক বেসড অন স্পট ইমপ্লিমেন্টেশন ছক আজকের দিনের অবস্থাকে বোঝায়, তাহলে যেটা লক্ষ্য করা যাচ্ছে 1 নম্বর ঘরের অধিপতি গ্রহ 3 নম্বর ঘরে বসে আছে। 3 নম্বর ঘর মানে কিন্তু মানসিকতা, মনোভাবের জায়গাটাকেও বোঝায়। 3 নম্বর ঘর মানে আজকের দিনের সংযোগকেও বোঝায়। তাহলে সেই জায়গায় কিন্তু ডিস্টারবেন্স ক্রিয়েট হয়ে যাচ্ছে। কি? আমার ভেতরের নলেজ, আমার ভেতরের জ্ঞান যেভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে, আমি কিন্তু তার দ্বারা পজিটিভ রেজাল্টটা কখনো পাচ্ছি না, বরং দেখা যাচ্ছে স্যাটিসফ্যাকশন বিহীন আমি হয়ে যাচ্ছি। কেন না? এই যে শনি 3 নম্বর ঘরে বসে আছে, সে কিন্তু 12 নম্বর ঘরের অধিপতি গ্রহ। এবার 12 নম্বর ঘর মানে কি? 12 নম্বর ঘর মানে এই যে 1 থেকে, মানে মকর রাশি থেকে বৃশ্চিক রাশি পর্যন্ত, এই যে মকর থেকে বৃশ্চিক পর্যন্ত যা যা ভাব, যা যা কিছুকে রিপ্রেজেন্ট করে আমাদের জীবনে, সেইগুলো কিন্তু ব্যয়ভাবে চলে যাওয়াকে 12 নম্বর ঘর বলে। তাহলে যেটা লক্ষ্য করা যাচ্ছে, আমার ভেতরের যে জ্ঞানটা রয়েছে, আমি বারবার ধরে বলেছি, আমি যদি হাউস ওয়াইফ হই, আমি যদি কর্মরতা হই, যাই কাজ করি, কোনো না কোনো তো কাজ করছি, সেই জ্ঞানটা আমার ভেতরে যেটা রয়েছে তার সেটাকে প্রকাশ করে আমি কিন্তু কখনো স্যাটিসফাই হতে পারবো না। বা দেখা যাচ্ছে আমি মানসিক বা আমার এই যে
থার্ড হাউস মানসিকতা মনোভাবের জায়গায়, সেক্ষেত্রে ফ্লাকচুয়েশন ক্রিয়েট করবে, বা অতৃপ্ত থেকে যাচ্ছি, বা আমি সঠিক মতন ফ্রুটফুল রেজাল্ট পাচ্ছি না, এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাবে। যেহেতু 1 নাম্বার ঘর মানে কিন্তু স্থাপত্য, ভিত, মেরুদণ্ড, পরিকাঠামোকে বোঝায়। এবার যদি আমি 2 নাম্বার ঘরে চলে আসি, 2 নাম্বার ঘর মানে হচ্ছে দৃষ্টিভঙ্গির জায়গা, 2 নাম্বার ঘর মানে হচ্ছে মুখনিসৃত বাণীর জায়গা, 2 নাম্বার ঘর মানে হচ্ছে অর্থের জায়গা, সঞ্চয়ের জায়গা। সেখানে রাহু চলে এসছে। রাহু মানে কি? অনেক অনেক। রাহু মানে কি? ইলিউশন, আবেগ, ইমোশন। সেকেন্ড হাউসে যখন রাহু থাকে তখন অর্থনৈতিক সঞ্চয়ের জায়গাটা কখনো পজিটিভ হতে পারে না। সেকেন্ড হাউসের অধিপতি গ্রহ অর্থাৎ সেই শনি, সে কিন্তু 3 নাম্বার ঘরে বসে রয়েছে, 12 নাম্বার ঘরের অধিপতি গ্রহের ঘরে, বৃহস্পতির ঘরে। তার মানে আমার অর্থ ইনকামটা তো হচ্ছে, আমার দ্বারাই হোক, আমার স্বামীর দ্বারাই হোক, হোয়াটএভার, যার দ্বারাই হোক, অর্থ ইনকামটা হচ্ছে, কিন্তু সেই অর্থটা কখনো সঞ্চয় করতে পারবো না, অর্থটাকে সেরকম ভাবে দেখতেই পারবো না। এবং সবচেয়ে বড় কথা, মিসইউজ অফ মানির জায়গাটাও মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে। এর ফলে কি হয়ে গেল? আমি অর সিচুয়েশনের মধ্যে চলে এলাম। আমি তো মানুষ, আমি যখন অর সিচুয়েশনের মধ্যে চলে এলাম তখন রাহু কিন্তু ইলিউশনের কারকতা, সুতরাং ইলিউশনকে ইনক্রিজ করার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ তখন এমন কোনো কিছু জায়গা রয়েছে কি যার দ্বারা চটজলদি প্রচুর অর্থ পেতে পারি এবং আমার অর সিচুয়েশন থেকে আমি ওভারকাম করতে পারি। এই মানসিকতাটা তার মধ্যেও আসতে পারে। আমার সেকেন্ড হাউস রিফ্লেক্ট 9-6 বৃহস্পতিকেও হিট করছে, অর্থাৎ হাজবেন্ডের জায়গাটাও আসতে পারে চটজলদি ওভারকাম করার জন্য বা মিসইউজ অফ মানির জন্য। এবার সেই অর্থ, সেই মানে শূন্যস্থান থেকে পরিপূর্ণ করতে হবে। তাই জন্য আমি দেখা যাচ্ছে যে আমি চটজলদি কোনো কিছু ফাটকা রিলেটেড জায়গাকে বিশ্বাস করতে শুরু করলাম। সুতরাং দৃষ্টিভঙ্গির জায়গা, অর্থের জায়গা, সঞ্চয়ের জায়গা নেগেটিভ ইনফ্লুয়েন্স চলে এলো। যেমন এখান থেকে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস হতেই হবে। শনি এবং বৃহস্পতির একত্রীকরণকে বীজযোগ বলা হয়। কখনো পজিটিভ কোন রেজাল্ট সে কখনো দিতে পারে না, কখনোই কিন্তু দিতে পারে না। কখন দিতে পারে? যখন শনি উচ্চস্থ হয়ে যায়। আমি বারবার ধরে বলেছি যে শনি যদি কখনো উচ্চস্থ হয়ে যায় তাহলে কিন্তু শনি তার 3-7-10 বা তার ঘরের মধ্যে যারা বসে রয়েছে বা সে ফিজিক্যালি যেখানে বসে রয়েছে, সমসপ্তমে যাকে হিট করছে, সকলকে কিন্তু তাদের নেগেটিভিটিকে ব্লক বা অফ করে দেয়। কিন্তু 1 নাম্বার এবং 2 নাম্বার ঘরের অধিপতি গ্রহ শনি 3 নাম্বার ঘরে নেগেটিভ ভাবে বসে রয়েছে, আবার 3 নাম্বার ঘরের অধিপতি গ্রহ এবং 12 নাম্বার ঘরের অধিপতি গ্রহের ঘরে বসে রয়েছে। সুতরাং কোনো মতেই কিন্তু শনির পজিটিভ রেজাল্ট পাওয়া সম্ভব নয়। মানসিকতার মধ্যে, মনোভাবের মধ্যে, হাজবেন্ড দ্বারা হতে পারে, সন্তান দ্বারা হতে পারে, যে কারোর দ্বারা হতে পারে, ইলিগাল থিঙ্কিং, অনৈতিক অসৎ থিঙ্কিং চলে আসতে পারে। আমি যখন কোনো ফাটকাকে বিশ্বাস করব, যে কোনো ফাটকা, সেটা লটারি হতে পারে, যে কোনো জুয়া টাইপের যে কোনো কিছু, যখন আমি তাকে বিশ্বাস করতে শুরু করব বা আমার পরিবারের কেউ বিশ্বাস করছে তাকে সাপোর্ট করতে শুরু করব, তখন আমার ইলিগাল যে আমার থিঙ্কিং বা আমার যুক্তি, আমার বুদ্ধির মধ্যে ইলিগাল অ্যাক্টিভিটিসকে সাপোর্ট করার যে প্রবণতা, সেটাও কিন্তু দেখা দেয়। তাহলে এখান থেকেও কিন্তু মারাত্মক সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। 4 নাম্বার ঘরটাকে যদি খুব ভালো মতন দেখা যায় তাহলে কিন্তু মঙ্গলের ঘরে চন্দ্র বসে রয়েছে। আবার 4 নাম্বার ঘরটার অধিপতি গ্রহ মঙ্গল, সে কিন্তু 11 নাম্বার ঘরের অধিপতি গ্রহ। তাহলে সেই মঙ্গলকে যদি দেখা যায় 9 নাম্বার ঘরে বসে রয়েছে, বুধের ঘরে বসে রয়েছে, তাহলে মনে রাখার প্রয়োজন আছে বুধ মানে যুক্তি, বুদ্ধি। আমার যে বুদ্ধি, আমার যে বিবেচনা, আমার যে যুক্তি, তাকে সঠিক মতন ইমপ্লিমেন্ট করা। আর মঙ্গল মানে হচ্ছে কাজ করছি, কাজ করাচ্ছে শনি, আর কাজ করছি মঙ্গল। এটা বারবার ধরে বলেছি, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস। তাহলে এই ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, আমি যে কাজ করছি বা আমার হাজবেন্ড হতে পারে, সন্তান হতে পারে, আমার ক্লোজ যারা কাজ করছে, বুদ্ধি এবং আমার বুদ্ধি, আমার যুক্তি এবং আমার যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস,
সেটা দুজনে কিন্তু একত্রিত হয়ে যাচ্ছে না। আমার যুক্তি দিয়ে যেটাকে সঠিক মনে করছি, আমি যখন কাজ করছি তখন কিন্তু সেই কাজটাই করছি না বা সেই পথেই যাচ্ছি না। এটা এমনও হতে পারে তার হাজবেন্ড এরকম অবস্থা হচ্ছে, সে কিন্তু সেটাকে সাপোর্ট করছে, হতেই পারে। তার কারণ স্থান, কাল, পাত্র এবং ব্যক্তি বিশেষে কিন্তু তোমাকে প্রেডিকশনটা করা প্রয়োজন। ইনি কিন্তু একজন মা, একজন স্ত্রী। বুঝতে পারলাম? এবার যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় তাহলে 4 নাম্বার ঘরে কিন্তু চন্দ্রের অবস্থান, এবার সেটা কিন্তু 10 নাম্বার ঘরকেও হিট করছে। তাহলে চন্দ্র এবং শুক্রের অবস্থান, কেননা 10 নাম্বার ঘরটা শুক্র, সেই শুক্র কিন্তু 6 নাম্বার ঘরে চলে গেছে। আবার যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় তাহলে কিন্তু 9635 কানেকশন, অর্থাৎ শুক্রকে কেন্দ্র ধরে 1 4 7 10 ক্যালকুলেশন করলে 5 নাম্বার, 11 নাম্বার, 9 নাম্বার ঘর দ্বারা 2 নাম্বার এবং 8 নাম্বার ঘরটাকে নেগেটিভ করে দিচ্ছে। এবার 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কে? 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ হচ্ছে সূর্য। 8 নাম্বার ঘরটা সিংহের ঘর, তার অধিপতি গ্রহ সূর্য। সেই সূর্য কোথায় বসে রয়েছে? 7 নাম্বার ঘরে বসে রয়েছে। ভেরি নাইস। 7 নাম্বার ঘরে যদি বসে থাকে, 7 নাম্বার ঘরে সূর্যের সাথে কে বসে রয়েছে? বুধ বসে রয়েছে। 7 নাম্বার ঘরটা কার? চন্দ্রের ঘর। সে কোথায় বসে রয়েছে? সে কিন্তু মঙ্গলের ঘরে বসে রয়েছে। সেই মঙ্গল কোথায় বসে রয়েছে? বুধের ঘরে বসে রয়েছে। সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইজ ইকুয়াল টু সায়েন্স, ক্যালকুলেশন, ম্যাথ। কখনো এই ক্যালকুলেশনটা কখনো চিন্তা করেছেন? এত ক্যালকুলেশনের ফলে আলটিমেট কি হয়ে গেল? শারীরিক দিক দিয়ে যদি দেখা যায় কখনো আমি স্যাটিসফ্যাকশনের জায়গায় যেতে পারবো না। আবার 8 নাম্বার ঘরে কেতু। কেতু মানে কি? বারবার ধরে বলেছি, ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট। কেতু মানে কি? স্যাটিসফ্যাকশনের কারকতা। তাহলে দেখুন এই কেতু রবির ঘরে বসে থেকে সে কিন্তু 6 নাম্বার ঘরকে, 7 নাম্বার ঘরকে, 4 নাম্বার ঘরকে এবং 9 নাম্বার ঘরকে নেগেটিভ ইনফ্লুয়েন্সের জায়গায় নিয়ে চলে যাচ্ছে। এর ফলে কি হয়ে গেল? দেখা গেল আমার পেটে ব্যথা করছে। আমি একটা ছোট্ট করে এক্সাম্পল দিচ্ছি, আর আপনারা জানেন আমি খুব সহজ সরল ভাবে এক্সাম্পল দিতে পছন্দ করি। দেখা গেল আমার পেটে ব্যথা করছে, দেখা গেল আমার বুকে চিনচিন করে ব্যথা করে প্রতিদিন, দেখা গেল আমার মাথায় ব্যথা করে, দেখা গেল আমার যে কোনো শরীর খারাপ, আমার জয়েন্ট পেন হতে পারে, যে কোনো একটা শরীর খারাপ দেখা দিচ্ছে। যখন 8 নাম্বার ঘরকে হিট করে, কি বলেছি? লেন্দি প্রসেস। কি বলেছি? মারক স্থান। কি বলেছি? সাইলেন্ট কিলার। আমার যে লাইভ অনুষ্ঠানগুলো হয়েছিল আমার স্টুডেন্টরা, সেখানে অনেকে কি বলেছে? ডাক্তার বুঝতেই পারছে না কি রোগ, কিন্তু ক্যালকুলেশনের মধ্যে দিয়ে আপনি বলে দিয়েছেন এই রোগটা কিন্তু নেগেটিভ জায়গায় যাচ্ছে। এটা কিন্তু মেডিকেল সায়েন্স বা সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি এইগুলোর মধ্যে কোন রকমের যে পার্থক্য তা নয়। অ্যাকচুয়ালি জানার প্রয়োজন ক্যালকুলেশনটা, অঙ্কটা মেডিকেল সায়েন্সের চাইতে অনেক বেশি কিন্তু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিরা কষে। তাহলে আমার যে রোগ, যেই রোগ হোক, কি রোগ না রোগ সেটা ডাক্তার বলবে, কিন্তু সেই রোগটা আস্তে আস্তে একটা মারাত্মক আকারে নিচ্ছে যেটা আমি বুঝতে পারবো না। এখন আমার দেখা গেল কোনো রোগই নয়, এমনি রয়েছি, মোটামুটি একটু রোগ হচ্ছে, কিন্তু সেই রোগটা একটা মারাত্মক আকার ধারণ করবে অন্তত কয়েক বছরের মধ্যে, 1.5 থেকে 2 বছরের মধ্যে। কেন না? 8 নাম্বার ঘরটাকে কিন্তু হিট করছে। এই যে রোগটা ইনক্রিজ করছে, সেই রোগটা কিন্তু সাইলেন্ট কিলার, অর্থাৎ চুপি সারে আমি বুঝতেই পারছি না। আমি বারবার ধরে বলেছি আমার কাঠের টেবিলের মধ্যে 2টো উই পোকা বাসা বেঁধেছে। 2টো উই পোকা থাক, রবিবার দিনকে পরিষ্কার করবো বলে রেখে দিলাম। আজ তো বৃহস্পতিবার, শুক্র, শনি, রবিবার দিন যখন পরিষ্কার করতে গেলাম 25% খেয়ে দিয়েছে, জানতেই পারলাম না। তাহলে এই ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, শারীরিক অসুস্থতা মারাত্মক জায়গায় যাচ্ছে। মারাত্মক জায়গায় কিন্তু শারীরিক অসুস্থতার জায়গাটা চলে যাচ্ছে। এখান থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস হতে হবে, সাবধানতা অবলম্বন করার প্রয়োজন আছে। 6 নাম্বার ঘরে কিন্তু বুধের ঘরে, মানে যুক্তি, বুদ্ধি, বিবেচনা, ব্রেন ওয়ার্ক, প্রাত্যহিক জীবন ধারণ, সেই ঘরে শত্রুতার জায়গা, রোগের জায়গা 6 নাম্বার ঘর, সেই ঘরে শুক্র বসে আছে। আমি একটা কথা বারবার ধরে বলছি, যে মা আমাকে প্রেডিকশন করতে দিয়েছে বা তার হাজবেন্ড, তার পরিবার সবাই কিন্তু আমাকে অত্যধিক সম্মান করে। আমি এক্সাম্পল স্বরূপ, যেহেতু আমি সব এই যে ধর্মের রাস্তা বারবার ধরে, আমি কালকেই আমি একটা বুঝিয়েছিলাম ধর্ম কি, সেখানে আমি বলেছিলাম হিন্দু, মুসলমান, খ্রিস্টান তো কোনো ধর্ম হয় না, ধর্ম একটা, এবং আমাদের সেইটা ধর্মের কাছে পৌঁছবার রুট হচ্ছে হিন্দুর রাস্তা, মুসলমানের রাস্তা, খ্রিস্টানের রাস্তা। এবার সেক্ষেত্রে আমরা অনেক
বইপত্র পড়ি, অনেক কিছু করি। তাই যুক্তিটা, যদিও এই মা কিন্তু হিন্দু নয়, তাতে কোনো যায়ও আসে না। সে আমার মা, সে আমার সন্তান, সে আমার হৃৎপিণ্ড, তাকে আমি সম্মান করি, প্রণাম করি। কিন্তু আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। শুক্র মানে ধরে নেওয়া যাক শুক্রাচার্য। শুক্রাচার্য মানে কি হচ্ছে? অসুরদের গুরু, মানে খারাপ মানুষদের গুরু। আর বৃহস্পতি মানে দেবগুরু, মানে সৎ মানুষদের গুরু। তাহলে এবার তুমি বলো মা, অসৎ মানুষদের গুরু আর সৎ মানুষদের গুরু কখনো এক ঘরে বসে থাকতে পারে? সুতরাং তুমি দেখবে তোমার প্রাত্যহিক জীবন ধারণ কখনো পজিটিভ, মানে স্যাটিসফ্যাকশনের মধ্যে দিয়ে তুমি যেতে পারবে না। শারীরিক অসুস্থতা আস্তে আস্তে ইনক্রিজ করতে পারে এবং দেখবে তোমার মানে ফ্লাকচুয়েশন ক্রিয়েট করবে। কেন? তার কারণ হচ্ছে স্যাটিসফ্যাকশনের কারকতা কেতু নেগেটিভ হয়ে রয়েছে এবং সূর্যের ঘরে। তাহলে প্রাত্যহিক জীবন ধারণে দেখা যাবে অর্থ আসছে, অর্থ বেরিয়ে চলে যাচ্ছে, দুশ্চিন্তা। আমার প্রাত্যহিক জীবনের যে স্যাটিসফ্যাকশনের জায়গাটা ফ্লাকচুয়েশন ক্রিয়েট করা। স্বামীকে নিয়ে কখনো দুশ্চিন্তা, স্বামী এমন কোন কাজ করবে সেইটাকে নিয়ে দুশ্চিন্তা, ভুলভাল টাকা ইনভেস্ট করছে, ভুলভাল জিনিস করে ফেলছে, সেখান থেকে তারপর দেখা যাচ্ছে সন্তানকে নিয়ে দুশ্চিন্তা। কখনো মেন্টাল স্যাটিসফ্যাকশনের জায়গাটা তোমার আসবে না। আমি শান্তি, আমার কোনো চিন্তা নেই, এই মানসিকতা তোমার আসতেই পারে না। তার কারণ শুক্র, অর্থাৎ নেগেটিভ, মানে আমাদের খারাপ মানুষদের, অসৎ মানুষদের গুরু এবং সৎ মানুষদের গুরু একসাথে বসে রয়েছে। এবং সবচেয়ে বড় কথা, সেখানে কিন্তু বুধের ঘর। আবার সেই বুধ কিন্তু চন্দ্রের সাথে নেগেটিভ ভাবে বসে রয়েছে। চন্দ্র মানে কি? মন। মন দ্বারা দৃষ্টিভঙ্গিকে বোঝায়, দৃষ্টিভঙ্গি দ্বারা মানসিকতা, মনোভাবের জায়গাটাকে বোঝায়। সেই জায়গাটাও যদি লক্ষ্য করা যায় তাহলে কিন্তু শনি এবং বৃহস্পতির অবস্থান। আবার যদি দৃষ্টিভঙ্গির জায়গাটা দেখা যায় তাহলে ইলিউশনে আক্রান্ত, ইলিউশন। তাহলে এক্ষেত্রে ডেফিনিট ভাবে বলা যায় প্রথম অবস্থা হচ্ছে তুমি দেখবে ফ্লাকচুয়েশন ক্রিয়েট করবে। তুমি কখনো আমি ভীষণ শান্তি পাচ্ছি কখনো বলতে পারবে না। অহেতুক দুশ্চিন্তার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। 6 নাম্বার, 9 নাম্বার, 1 নাম্বার, 4 নাম্বার ঘরকে যদি লক্ষ্য করা যায় তাহলে শুক্রকে কেন্দ্র ধরে 1, 4, 7, 10 ক্যালকুলেশন করলে কেতু এবং শনির অবস্থান। আবার যদি 1 নাম্বার ঘরে শনিকে দেখা যায়, ফিজিক্যালি শনিকে কেন্দ্র ধরে 1, 4, 7, 10 ক্যালকুলেশন করলে 11 নাম্বার, 6 নাম্বার, 5 নাম্বার এবং 10 নাম্বার ঘরে নেগেটিভ হয়ে যাচ্ছে। তাহলে তোমার ছকের মধ্যে বাস্তু দোষ লক্ষ্য করা যাচ্ছে। আমি বারবার ধরে বলেছি, আজকের দিনে অবাক কাণ্ড, বাস্তুর দোষ মানে মানুষ বলে বাস্তুটার দোষ, আমি যে বাস্তুতে রয়েছি তার দোষ। বাস্তুর দোষ মানে কখনো বাস্তুর দোষ হতে পারে না। অ্যাস্ট্রোলজারেরা এত অশিক্ষিত, এত নির্বোধ, এবং কোথা থেকে যে পড়াশোনা করেছে এই অ্যাস্ট্রোলজি সাবজেক্ট সম্পর্কে আমি জানি না। বাস্তু দোষ যখন আমার ছকের মধ্যে ক্রিয়েট হয়, তখন আমি যদি মেদিনীপুরে থাকি, আমি যদি কলকাতায় থাকি, আমি যদি বহরমপুরে থাকি, আমি যদি মানে কি বলবো শিলিগুড়িতে থাকি, আমি যদি দিল্লিতে থাকি, আমি যদি ক্যালিফোর্নিয়াতে থাকি, যেখানেই থাকি, আমি যদি চাঁদে জমি কিনে থাকি, কখনো বাস্তুর সাথে সঠিক কানেকশন ক্রিয়েট হতে পারে না। তার কারণ আমার ছকের মধ্যে বাস্তু দোষ সৃষ্টি হয়েছে। তাহলে বাস্তুর ঝুলি নিয়ে আসো বা বাস্তুকে চেকিং করা কখনো কোনো কিছু নয়। এবং সবচেয়ে প্রবলেম যেটা, যে আজকালকার দিনে বাস্তু মতে গৃহ বানানো হচ্ছে। কিসের বাস্তু? কার বাস্তু? তুমি তো কেবল জেনেছো বায়ু কোণে এই রাখতে নেই, এই অগ্নিকোণে এই রাখতে নেই, এইগুলো বাস্তু। কোনদিন আমি একটা অনুষ্ঠান করব, আমি বুঝিয়ে দেব এইগুলোর কোনো যৌক্তিকতা অন্তত আজকের দিনে নেই। আমি খোলা মাঠে একটা বাড়ি করে নেই যে বায়ু কোণ দিয়ে বায়ু ঢুকবে। এখন আমাদের ফ্ল্যাটে এমন সিচুয়েশন, রান্নাঘরের জানলাটাকেও খুলতে হয় না, যে বায়ু করে কখনো আগুন ধরে যেতে পারে। কখনো অগ্নিকে রাখবেন না, গ্যাসকে রাখবেন না, স্টোভকে রাখবেন না, উনুনকে রাখবেন না। আমি যদি আমার রান্নাঘরটাকেই দেখাই, বায়ু করে রান্নাঘর, রান্নাঘরের মধ্যে বায়ু আসবে কোনো চান্সই নেই, সব বন্ধ, উপরে চিমনি। তাহলে এই যে আমরা অশিক্ষিত, এটা সম্পূর্ণ ভুল। এই নিয়ে বলতে গেলে টাইম ওয়েস্ট হবে, এটা নিয়ে আমি বহুবার বলেছি। মানুষ যদি নির্বোধ হয় তাহলে আমি চিৎকার করে গলা ভেঙে গেলেও আমি কি মানুষকে বোঝাতে পারবো? বাস্তুদোষ সবসময় আমার ছকের মধ্যে যদি বাস্তুদোষ হয় তাহলে তার প্রতিকার প্রয়োজন আছে। কেননা বাস্তুদোষকে প্রতিকার না করলে বাস্তুতে কখনো আমি স্যাটিসফাই হতে পারবো না। আরেকটা কথা অবশ্যই মাথায় রেখো, তোমার নামে
এই মঙ্গলের নেগেটিভ ইনফ্লুয়েন্সকে যদি অফ করা হয় তাহলে তো ঠিক আছে, আদারওয়াইজ মনে করে এই ছকটা শুনে এখন থাক, পয়সা নেই, এইটা কিন্তু মারাত্মক ভুল। আমি বারবার ধরে বলেছি, ঘটি বাটি বিক্রি করে হলেও কিন্তু নেগেটিভিটিকে অফ করা প্রয়োজন। যেমন তোমার যে রোগটা আস্তে আস্তে মারক রোগের দিকে যাচ্ছে, তুমি এখন কিন্তু বুঝতে পারবে না, এখন ডাক্তারের কাছে যাও, কোনো চিন্তা নেই, এই ওষুধটা খান ঠিক হয়ে যাবে। কিন্তু যখন এক্সট্রিম পর্যায়ে চলে যাবে, কেন? আমার মুখ নিঃসৃত বাণী দৈববাণী কানেকশন দেখাচ্ছে। তুমি যদি সিরিয়াস হও, ইমিডিয়েট নেগেটিভিটিটাকে আমি অফ করে রাখলাম, যাক আমি আর কোনোদিন অন্তত ওই জায়গায় যাবে না। শরীর যখন আছে, আমার এমনি শরীর খারাপ হলো, ওষুধ খেলাম ঠিক হয়ে গেল, ডাক্তার দেখালাম ঠিক আছে, কিন্তু কখনো মারক স্থানে যাবে না। তোমার কিন্তু ওই জায়গাটা, এবং সবচেয়ে বড় কথা, তোমার বাস্তু নেগেটিভ ইনফ্লুয়েন্স লক্ষ্য করা যাচ্ছে। বাস্তুতে কখনো তুমি স্যাটিসফাই হতে পারবে না। এবার দেখা গেল তুমি যেখানে আছো সেখানে নেই, তুমি সেখান থেকে দেখা গেল চাঁদে জমি কিনে সেখানে তুমি থাকছো, সেখানেও কিন্তু তুমি থাকতে পারবে না। কেন না? তোমার ছকের মধ্যে বাস্তুদোষ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেমন? যদি 1 2 3 4 5 6 7 খুব ভালো মতন যদি 8 নাম্বার ঘরের কানেকশন 2 নাম্বার ঘরকে দেখা যায়, তাহলে অর্থ ইনকাম হচ্ছে। তোমার ভবিষ্যতে তোমার ছেলে ইনকাম করবে, তোমার হাজবেন্ড ইনকাম করছে, কিন্তু অর্থকে তুমি জীবনে কোনোদিন চোখে দেখতে পাবে না। এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। অর্থ আসবে, বেরিয়ে চলে যাবে। এবং সবচেয়ে বড় কথা যেটা, আমি যদি চন্দ্রকে কেন্দ্র ধরে 1 4 7 10 ক্যালকুলেশন করি, শুক্র এবং 10 নাম্বার ঘর, সেটাও কিন্তু শুক্রের ঘর 9 6 শনি, এবং 1 নাম্বার ঘরের প্লুটো দ্বারা 11 নম্বর 4 নাম্বার 3 নাম্বার ঘর দ্বারা 9 নাম্বার ঘরের মঙ্গল এবং বুধ, জানো না বুধের ঘর কন্যার ঘর, নেগেটিভ ইনফ্লুয়েন্স চলে যাচ্ছে। তাহলে কি হয়ে যাচ্ছে? ওয়েস্ট অফ মানির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এবং এমন অনেক মানুষ তোমাদের পরিবারের, মানে তোমার হাজবেন্ডের, তোমার ভবিষ্যতে তোমার ছেলের আশেপাশে ঘোরাঘুরি করবে, যাদের দ্বারা কিন্তু প্রভাবিত হয়ে তুমি ভুল কাজ করে ফেলবে। বা তুমি দেখা গেল ভুল কাজ করার ক্ষমতা নেই, তুমি বললে তোমার হাজবেন্ড ভুল কাজ করে ফেললো, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মানুষ তোমাদের ঠকাবে, এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। অর্থটাকে মিসইউজ বা দেখা গেল চিট করে নিল, চোট হয়ে গেল অর্থটা। শুধু অর্থটা চোট হয়ে গেল নয়, সেক্ষেত্রে কিন্তু বিশ্বাসটাও চোট হয়ে যাচ্ছে, ভরসাটাও চোট হয়ে যাচ্ছে। আমি যে স্বপ্নটা দেখছি সেই স্বপ্নটাও চোট হয়ে যাচ্ছে। তাহলে সেই জায়গাটাও কিন্তু মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস। নেগেটিভিটিকে অফ না করলে কোনো বাড়ি, কোনো জমি, কোনো কিছু যেন তোমার নামে না হয়। যেমন এখান থেকে খুব সাবধানতা কিন্তু অবলম্বন করা প্রয়োজন, খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আমি একটা কথা অবশ্যই বলবো, বৃহস্পতি 12 নম্বর ঘরের 6391 কানেকশন, তোমার যে স্বামী, তোমার যে হাজবেন্ড, খুব সাবধানতার সাথে কিন্তু তাকে চলতে হবে। তার কারণ হাজবেন্ডের গুপ্ত শত্রুতার জায়গা, এবং হাজবেন্ড কিন্তু অন্যের কথায় বিশ্বাস করে নিয়ে ভুলভাবে ইমপ্লিমেন্ট করার জায়গা, তাকে ঠকিয়ে ফেলার জায়গাও কিন্তু মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে। যদিও তোমার হাজবেন্ড আমার সন্তান, সেও আমার কাছ থেকে প্রেডিকশন করেছে এবং বহরমপুরের চেম্বারে এসে রেমেডি নিয়ে গেছে, রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লাই করে তার সাথে আমার আবার দেখা হবে, এবং আমরা অবশ্যই প্রতিদিন কথা বলবো হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে। কিন্তু সেই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। এবার আমি একটুখানি চলে আসি। আমি যেটা দেখতে পাচ্ছি 5 নাম্বার ঘরের শুক্র, সেই শুক্র বৃহস্পতির আন্ডারে রয়েছে। তাহলে দেখবে সন্তান ফ্লাকচুয়েশন ক্রিয়েট করছে। সন্তান, অর্জুন তুমি কি দেখতে পাচ্ছ? আবার আমি মহাভারতের কথাই বলছি, জানি না তুমি জানবে কিনা, কেননা এটা তো স্বাভাবিক ব্যাপার, তোমাদের একটা আলাদা ধর্মের ব্যাপার আছে, আলাদা ধর্ম পুস্তকের ব্যাপার রয়েছে। নিশ্চয়ই তুমি অর্জুনের নাম শুনেছ। অর্জুন তুমি কি দেখতে পাচ্ছ? মানে কি, যে কেউ তুমি কি দেখতে পাচ্ছ? আমার টার্গেট কি, তোমার লক্ষ্য কি? চোখের মনি, ওই হচ্ছে আমার টার্গেট। হোয়াট আর ইউ গোইং টু বি? হোয়াট আর ইউ গোইং টু বি? আই শ্যাল বি এ ডক্টর, দ্যাটস দ্য লাইফ ফর মি। হতেই পারে। তাহলে তোমার যে সন্তান, সেই সন্তান লক্ষ্যচ্যুত এবং তার নিজস্ব কোনো লক্ষ্য নেই, সেটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। এবং সবচেয়ে বড় কথা, 6935 কানেকশন, রাহু কানেকশন, তো তরতর করে নেগেটিভিটি কিন্তু বাড়ছে। তুমি দেখবে তাকে নিয়েও তোমার একটা চিন্তা, মারাত্মক চিন্তার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। তার ভবিষ্যৎ নিয়েও একটা মারাত্মক চিন্তার জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি। তেমন এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস। তুমি অবশ্যই মাথায় রেখো, বিদ্যুৎ থেকে, ইলেকট্রিক থেকে, আগুন থেকে খুব সাবধান। আর তোমাকে আমি অবশ্যই কিন্তু একটা কথা বলবো, 9096 কানেকশনের মধ্যে রয়েছে। সুতরাং কখনো কিন্তু যে কোনো জিনিস যদি ক্রোধ হয় প্রকাশ করবে,
রাগ হয় প্রকাশ করবে, যন্ত্রণা হয় প্রকাশ করবে, কখনো দাবিয়ে রাখবে না, চেপে রাখবে না। তুমি দেখবে কোনো কিছুকে যখন তুমি চেপে রাখো তখন তোমার ভেতরে একটা আনইজি ফিল হয়, কষ্ট হয়। তাহলে সেইটা কিন্তু মারাত্মক নেগেটিভ জায়গা, এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস। 5 নাম্বার ঘর অধিপতি গ্রহ শুক্র, সেই শুক্র 10 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, ফিজিক্যালি 6 নাম্বার ঘরে বসে আছে। শুক্রকে কেন্দ্র ধরে 1 4 7 10 ক্যালকুলেশন করলে 9 3 11 4 নাম্বার 5 নাম্বার এবং 8 নাম্বার ঘরকে প্রভাবিত করছে। ছেলের বিবাহ দেওয়ার পর ছেলের যে মানে বউ, অর্থাৎ তোমার যে বৌমা, আশা করি তোমাকে বোঝাতে পারছি, মানে ছেলের বউ মানে বৌমা, সেই বৌমার সাথে কিন্তু তোমার কোরিয়াল রিলেশন মানে ভালো রিলেশন আমি লক্ষ্য করতে পাচ্ছি না। আবার ছেলেকে কিন্তু বলবে, আমি তোমার মধ্যে দিয়ে, ছেলেরও বোধহয় সম্ভবত প্রেডিকশন করেছিলাম, তাও তোমার মধ্যে দিয়েও বলে দিচ্ছি, ছেলে যেন কখনো কোনো মতেই প্রেম না করে। কেননা প্রেম করলে ভুল মেয়েকে প্রেম করছে, প্রেমোদর সম্পর্কে জড়িয়ে পড়ছে, সেই জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। মঙ্গল উচ্চস্থ হয়ে রয়েছে, তাহলে কিন্তু যন্ত্র রিলেটেড কোনো বিজনেস সে যদি করে অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। হ্যাঁ, এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু এইটুকুই বোঝা যাচ্ছে, কেননা তার সার্ভিসের জায়গাটা তার ছক দ্বারা নিশ্চয়ই আমি বলেছি, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাহলে মা একটা কথা আমি তোমাকে অবশ্যই বলবো, রোগকে অবহেলা করা যাবে না। শনি এবং চন্দ্র 2:1% মধ্যে দিয়ে হিট করছে, এবং সেই চন্দ্র 9-6 কানেকশনের মধ্যে দিয়ে 10 নাম্বার 7 নাম্বার ঘর দ্বারা 7 নাম্বার ঘরে বসে বুধের সাথে নেগেটিভ ফল দিচ্ছে, এবং 2:1% মধ্যে দিয়ে শুক্র এবং বৃহস্পতি নেগেটিভ হয়ে যাচ্ছে এবং মঙ্গল কোলাপস হয়ে যাচ্ছে। তাহলে 9, 1, 11 এবং 6 এর মধ্যে কিন্তু ব্যাঘাত যোগ সৃষ্টি হচ্ছে। ব্যাঘাত যোগ মানে কি হচ্ছে? ব্যাঘাত মানে কি হচ্ছে? অবস্ট্রাক্ট ক্রিয়েট হওয়া, প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়া, যে যোগের মধ্যে দিয়ে। কেমন মনে রাখতে হবে, সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি মতে খুব মানে অনেক যে নেগেটিভ যোগের নাম আছে তা নয়। যেমন আমরা দেখেছি 101টা, 105টা, 111টা পর্যন্ত আমরা দেখেছি দুর্ভাগ্য যোগ হয় নানান ক্যালকুলেশনের মধ্যে দিয়ে, ব্যাঘাত যোগ হয়, আলক্ষী যোগ হয়, সেরকম অন্যান্য সেরকম যোগ মানে নেগেটিভ ভয় দেখানোর জন্য তো সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি নয়, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাহলে এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস। তোমার আত্মীয় স্বজন, কাছের মানুষ, পাড়াপড়শির মধ্যেও কিন্তু আমি গুপ্ত শত্রুতার জায়গা মারাত্মকভাবে লক্ষ্য করতে পারছি। তার কারণ মঙ্গল এবং চন্দ্র 11th হাউসের অধিপতি গ্রহ, সেই মঙ্গল কিন্তু ফিজিক্যালি বুধের সাথে বসে রয়েছে, সেই বুধ কিন্তু নেগেটিভ ভাবে বা নেগেটিভ ঘরে বসে রয়েছে। যেই ঘরে বসে রয়েছে সেই ঘরের অধিপতি গ্রহ কিন্তু আবার মঙ্গলের ঘরে বসে রয়েছে। আবার 11th হাউসটাও কিন্তু তাহলে মঙ্গল, এই ক্যালকুলেশনটা 11th হাউসের দ্বারাও কিন্তু তাহলে হয়। তার মানে কর্মফলের জায়গাটা আমি সঠিক মতন পাচ্ছি না, কর্মফলটা কিন্তু আমার ডিটোরিয়েট করে যাচ্ছে, এটাও কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। ভেরি ভেরি কসাস এবং কনসাস। তোমার যে কোনো রোগ যদি হয়, যতই ডাক্তারের চিকিৎসা করো, যাই করো, এই নেগেটিভিটিটাকে অফ করো। তার কারণ 8 নাম্বার ঘর দ্বারা যখন 6 নাম্বার ঘর কোলাপস হয়ে যায়, তখন কি হয়, আস্তে আস্তে রোগটা ইনক্রিজ করতে শুরু করে, বা অনেক সময় আমরা কিন্তু ভুল ট্রিটমেন্ট করে ফেলি। বা দেখা গেল আমার যেহেতু এই যে অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট রিপ্রেজেন্ট করে আমার হরমোনকে, দেখা গেল আমার গ্যাস হয়েছে, গ্যাসেরই ওষুধ খাচ্ছি কিন্তু গ্যাস কমছে না। এরকম বহু আমি আমার স্টুডেন্টদের ক্ষেত্রে দেখেছি। দেখা যাচ্ছে আমি ঘুমের ওষুধ খাচ্ছি কিন্তু ঘুম হচ্ছে না। তাহলে কি হচ্ছে, আমার হরমোন কিন্তু সেই ওষুধটাকে সঠিক মতন অ্যাবজর্ব করতে পারছে না এবং সঠিক মতন ইমপ্লিমেন্ট করতে পারছে না, তাই ফাংশনটা হচ্ছে না, ওষুধ তো খেয়েই যাচ্ছে, এটাও লক্ষ্য করা যাচ্ছে। তেমন এই হচ্ছে তোমার টোটাল ছক। এই নেগেটিভিটিকে অফ করা অবশ্যই প্রয়োজন। তোমার কিন্তু 3টে নেগেটিভ জায়গা আমি লক্ষ্য করতে পারলাম। প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে শারীরিক দিক দিয়ে কানেকশনটা আমি তোমাকে বললামই, তার নির্দিষ্ট কোনো নাম, এরকম তো নাম হয় না। আর দ্বিতীয় যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে বাস্তু দোষ ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে। আর তৃতীয় যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে ব্যাঘাত দোষ। আমি বিশ্বাস করি, আমি আশা রাখি, আমি প্রত্যেকটি অনুষ্ঠানের আগে বারবার ধরে বলি, নেগেটিভিটিকে কখনো প্রশ্রয় দেবে না। এখন থাক, এখন অর্থ নেই 6 মাস পর, কেননা যখনই আমার হরমোনাল ডিজিজকে, গ্রহগত নেগেটিভিটিকে আমি যখনই মানে আমি চেপে রেখে দিলাম, আমার রোগটাকে প্রকাশ করলাম না, সেটা আস্তে 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 ইনক্রিজ করতে শুরু করে। তারপর সঠিক সময় যদি আর না প্রকাশ পায়, তাহলে তো একদম কুইট বা গিভ আপ, আর কিছু করারই নেই। যেমন
এই প্রেডিকশনটা শুরুর আগেই সেই বাচ্চা মেয়েটি আমাকে পাঠালো যে আপনি 6 দিন আগে প্রেডিকশন করলেন, 6 দিনের মধ্যেই ফলে গেল। এটাকে অবশ্যই মাথায় রাখবে। কেমন? আজকের মতন এইটুকু। জ্যোতিষ কোনো রঙিন চশমা নয়। হে ঈশ্বর, আমায় অমরত্ব দাও। তাই সাদা চোখে সত্যিকে দেখতে শিখুন। যুক্তিতে মুক্তি চাইলে তবেই আপনি স্বাগত বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ গণনার এই অনুষ্ঠানে। স্যার সুমন্ত জি চৌধুরী।